বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্ম উত্তর কলকাতায় 1921 সালে 2রা মে। সুকুমার রায় এবং সুপ্রভা রায়ের একমাত্র সন্তান। সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু করেন। তারপর একে একে প্রফেসর শঙ্কু, ফেলুদা এবং অসংখ্য ছোট গল্প লিখে গেছেন। আজকে তারই একটি ছোট গল্প, আমি ভূত। তাহলে শুরু করা যাক। আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেহগড়ের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয়। এই বাড়িটির নাম লিলি ভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগেছিল, এইটুকু আমার মনে আছে। তারপর আর কিছুই মনে নেই। তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কীরকম তা ঠিক আমি জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না। জলেও যে পড়ে না সেটা বালুজ্যদের পুকুরে পরখ করে দেখেছি। খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে। লিলি ভিলায় 2 বছর আগে একটি পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিমড়ি গিয়েছিলেন। দোষটা আমারই। ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির ওপরে নির্ভর করে। আমি অদৃশ্য থাকতেই চেয়েছিলাম, কিন্তু অন্য মনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল, ভূত হয়েও সেই অবস্থাটাই থেকে গেছে। এই ভিমড়ি দেবার ঘটনার পর থেকেই এই বাড়িতে আর কেউ আসে না, কারণ হানা বাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে। আমার পক্ষে এটা লোকসান, কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে। না হলে তো সেই একা একা দিন কাটানো। ভূত এ তল্লাটে আরও অনেক আছে, কিন্তু এ বাড়িতে তো নেই, কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি। শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয়। কয়েকজন তো রীতিমতো মন্দ, যেমন নস্করদা বা ভীম নস্করের ভূত। ওর মতো কুচক্রী ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না। এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন। লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই দুবের। এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছিলেন। শাহবাবুদের বাড়িটি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি, ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাটটা মটকে দিল। তারপর সে কি হই হই হুল্লোড়। থানা, দারোগা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এবং সব শেষে ফাঁসি পর্যন্ত। কার ফাঁসি? লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তিভাই দুবের। যে খুনটা করল ভীম নস্করের ভূত, ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী করা হলো কান্তিভাই দুবেকে। এই উদর বোঝা যে বুধর ঘরে চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত কাণ্ডটা করেছিল। আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম যে তুমি কাজটা মোটেই ভালো করোনি। ভূত হয়েছ বলেই কি জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোথাও লেখা নেই। তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো, আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে। দুই জগতে ঠোকাঠুকি হলেই তো অনাসৃষ্টি হবে। আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি। বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায়, সেদিন থেকে আমি একদম সাবধান। লিলি ভিলার পিছনে আম কাঁঠাল বনের একপাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে, সেখানেই আমি পড়ে থাকি বেশিরভাগ সময়। অবশ্য লিলি ভিলা এখন অনেক দিন থেকেই খালি, কিন্তু কাছেই চৌধুরীদের বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে। আশ্চর্য যে এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই, কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে।
যাই হোক, সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয়। বড়রাই যদি আমাকে থেকে ভিমরি খায়, তাহলে ছোটদের অবস্থা কি হবে ভাবো তো। না না, ওসবের মধ্যে আমি নেই। তবে এটাও ঠিক যে ভূতেদেরও একা একা লাগে। আমারই একটা গলতির জন্য লীলাভিলা এখন হানাবাড়ি, তাই এখানে কেউ এসে থাকতে চায় না। আর আমি জ্যান্ত মানুষের গলার আওয়াজ, তাদের চলাফেরা, কাজকর্ম, হাসি তামাশার শব্দ কিছুই পাই না। তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে। জ্যান্তরা যদি জানতো ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে, তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত? কখনোই না। কিন্তু লিলিবিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো। একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে। কজন লোক? দুজন, একজন বাবু আর একজন চাকর। তাই সই, বেশি লোকের দরকার নেই আমার। নাই মামার চেয়ে কানা মামা ভালো। ভূতেরা দূর থেকে খুব স্পষ্ট দেখতে পায়, তাই বলছি। বাবুটির বয়স 50-এর কাছাকাছি, বেঁটে, মাথায় টাক, খোঁচা খোঁচা গোঁফ, ঘন ভুরু আর ভ্রুকুটি করা চোখ। বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন, সব দেখে শুনে বুঝে নাও, আধ ঘন্টার মধ্যে আমার চা চাই, তারপর আমি কাজে বসবো। এই কথাগুলো অবশ্য আমি মালির ঘর থেকে শুনতে পেলাম। আমরা যেমন দেখি বেশি, তেমনই শুনিও বেশি। আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে। চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল। বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন। জানলার সামনে একটা চেয়ার টেবিল, তার উপর দোয়াত, কলম, কাগজ সব রাখা আছে। ইনি তাহলে লেখক? খুব নামকরা লেখক কি? হ্যাঁ, তাই। ভদ্রলোক আসার ঘণ্টাখানেকের মধ্যেই দেওঘরের জনাস্টেক বাঙালি এসে হাজির হলো লিলিভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা। আসল নাম না ছদ্মনাম তা জানি না, তবে এই নামেই তাকে সকলে ডাকে। বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে একেবারে কৃতার্থ। এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না। তাই ভদ্রলোকের যদি আপত্তি না থাকে, তাহলে এখানকার সকল তাকে একদিন সম্বর্ধনা জানাতে ইচ্ছুক। নারায়ণ শর্মার লোকটি দেখলাম বেশ কড়া। বললেন, এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসামাত্র আপনারা সংবর্ধনার জন্য পিড়াপিড়ি করছেন। এ কথায় অবশ্য সকলেই কাঁচুমাচু ভাব করলেন। তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ, আমাকে দিন পাঁচেক একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন, তারপর হবে কোন সম্বর্ধনা। বেশি বিব্রত করলে আমি কিন্তু আবার তল্পি তল্পা গুটিয়ে কলকাতা ফিরে যাব। এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি বললেন, এখানে এত বাড়ি থাকতে আপনি লিলিভিলা এসে উঠলেন কেন? নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, হানাবাড়ি বলে বলছেন তো? তা ভূত যদি আসে তো ভালোই, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না, বললেন হারু তালুকদার। কলকাতার এক ডাক্তার এখানে সপরিবার এসেছিলেন। ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত, আর সে নাকি বীভৎস ব্যাপার। প্রায় 15 মিনিট পরে জ্ঞান ফেরে ভদ্রলোকে। এখানে ভালো ডাক বাংলো আছে, ম্যানেজার আপনার খুব ভক্ত, বললে উনি নিজেই সব ব্যবস্থা করে দেবেন। আপনি লিলিভিলা ছাড়ুন। এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন। আপনারা বোধহয় জানেন না যে প্রেততত্ত্ব সম্বন্ধে আমি যতটুকু জানি ততটা খুব কম লোকেই জানে। আমার এখনকার লেখার বিষয় হচ্ছে ওই প্রেততত্ত্ব। সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনোদিন পড়তে হবে না, এ কথা আমি জোর দিয়ে বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি, কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিছুই করতে পারবে না। আপনারা উদ্দেশ্য নিয়েই উপদেশ দিতে এসেছেন তা জানি, কিন্তু আমি এই লিলিভিলাতেই থেকে কাজ করতে চাই। এই বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি, তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাটা আমি এই প্রথম শুনলাম।
কথাটা ভালো লাগলো না। আর প্রেততত্ত্ব, ভূত নিয়ে তত্ত্ব হয় নাকি? এসব কি বলছেন নারায়ণ শর্মা? অবশ্য এখন এসব ভেবে কোনো লাভ নেই। রাতটা আসুক, আপনার থেকে এই প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থাটার কথা শুনে অবধি আমার মন বলছিল খবরটা একবার অন্তত মজা দেখার জন্য ভীম নস্করকে জানানো উচিত। সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে, না জানিয়ে খবর শুনে কি বলবে? বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটানি বেড়ে গেল। শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের 200 বছরের পুরনো বাড়িটার নিচে গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম। সে দোতলার পূর্ব দিকে ছাদ ভাঙা ঘর থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল, এই অসময় কেন? আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম। শুনে নস্করদা প্রচণ্ড ভ্রুকুটি করে বলল, বটে? বলি, ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমরা পারি না? কি ব্যবস্থা করবে? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে। নস্করদা বলল, কেন? বেঁচে থাকতে 32 বছর ধরে ব্যায়াম করেছিলুম। ডন বৈঠক, মুগুর, ডাম্বেল, চেস্ট এক্সপ্যান্ডার কিছুই বাদ দিইনি। নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করতো সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি। তাই এখনও হাত পা নাড়লে শরীরের মাংসপেশি ঢেউ খেলে যায়। আমি বললাম, তাহলে? তাহলে আর কিছুই না, বলল নস্করদা। আজ রাত 12টার সময় নারায়ণ শর্মার আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক, ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিই জানি। এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখেছেন, আজ অমাবস্যা, আকাশে চাঁদ নেই। আমি আমার ডেরা থেকেই সব কিছু লক্ষ্য করছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। সুটকেস খুলে একটা থলি বের করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন। সেই ধুনুচি থেকে গল গল করে ধোঁয়া বেরোতে লাগলো, আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায়। বাপ রে, এ কি ব্যবস্থা! ভূতেরা কোনো গন্ধ পায় না, কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে। এ কি সর্বনাশ! এই অবস্থায় নস্করদাও এই বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। আর সত্যি তাই হলো। মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পিছনে পাঁচিলের ওপাশ থেকে চাপা গোঙানি শুনতে পেলাম, সুধন্য, ও সুধন্য। সুধন্য আমার নাম। বাইরে বেরিয়ে এসে দেখি রাস্তায় ঘাসের ওপরে নাক টিপে বসে আছে ভীম নস্কর। নাকে সুরে কথা বলল সে, 21 বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার, আর আজ এই প্রথম জ্যান্ত লোকের কাছে আমাকে হার মানতে হলো। মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না। ও লোকটা পড়াশোনা করে নস্করদা, ও অনেক কিছু জানে। ও হো হো হো, এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কি সুখ হতো বল দেখিনি। সে আর যে হবার নয় সে তো বুঝতেই পারছো। তা পারছি, আজ আসি। এ এক নতুন অভিজ্ঞতা হলো বটে। নস্করদা চলে গেল, আর আমিও নিজের ঘরের দিকে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে। ভূতের চোখে ঘুম, এ যে অভাবনীয়, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তাহলে কি হবে? ওই ধোঁয়াতে এমন কিছু জিনিস আছে যে সেটা ভূতকেও ঘুম পাড়ায়। অথচ রাতই হলো ভূতের চড়ে বেড়াবার আদর্শ সময়। কিন্তু আমি আর জেগে থাকতে পারলাম না। একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল একটা গলার শব্দে। সময়টা সকাল। আমি ধরফড়িয়ে উঠে বসলাম। বসেই সামনে তাকিয়ে চক্ষু স্থির। ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি, কিন্তু এই এমন দশা কি করে হলো তার? নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন। চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেছলুম। স্টোভটা বাস্ট করে। ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলুম, তখন এই ঘরটা দেখতে পাই। এখানে আরেকজনের ঠাঁই হবে কি?
আমি অত্যন্ত খুশি হয়ে বললাম, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পোড়ায় জমবে ভালো।